ফলে আমাদের বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এই তিনটা ডিস্ট্রিক্টে আমাদের লক্ষাধিক 1 লক্ষ হেক্টরের বেশি জমি কিন্তু পতিত থাকে আমনের পরে। এখন এই জায়গাগুলো আমরা কিভাবে চাষের আওতায় আনতে পারি? তাহলে এই অঞ্চলের যে খাদ্যের চাহিদাটা বা খাদ্য নিরাপত্তা যেটা বলি, আমরা এখান থেকে কিন্তু মিট আপ করতে পারবো। সেক্ষেত্রে আমার কি লাগবে? আমার লবণ সহিষ্ণু জাত লাগবে, অথবা আমি এই লবণটাকে কিভাবে মিনিমাইজ করতে পারি, মানে কমায় নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে যেটা উন্নত দেশগুলোয় ব্যবহৃত হয়। দেখা যায় লবণ পানি এক পাশ দিয়ে ঢুকতেছে আর এক পাশ দিয়ে মিষ্টি পানি হয়ে বের হচ্ছে। তো সেই মেশিনগুলা বা সিস্টেমগুলার পিছনে অনেক টাকা খরচ হয়। এখন আমাদের এই অঞ্চলের লোকজন কিন্তু আমরা অনেকেই দারিদ্র সীমার নিচে বসবাস করি। এখন আমাদের দ্বারা এই মেশিন বা এই সিস্টেম অ্যাডপ্ট করা একটু কষ্টসাধ্য। সেক্ষেত্রে আমাদের সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বা আজকের যারা অতিথিবৃন্দ থাকবেন তাদের কাছে আমি বলবো কথাগুলো আপনাদের হয়ে। যেহেতু আমার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন, সবাই আমরা এই এলাকার না, তো এই এলাকার দাবি আমি এখানে তুলে ধরবো, ওই প্রসঙ্গে না যাই। তো আমার কথা হচ্ছে যে এই যে জমিগুলো আমাদের ফেলো থাকতেছে বা মানে ফেলানো থাকতেছে, পতিত থাকতেছে, তা আমরা যদি এই জায়গাগুলারে চাষের আওতায় আনতে পারি, সেটা রবি সিজনে, খরিফ 1 বা খরিফ 2-তে যে জমিগুলো আমাদের ফেলানো থাকে, সেই জায়গাগুলো আমাদের চাষের আওতায় আনতে হবে। তাহলে এই অঞ্চলের যে খাদ্য নিরাপত্তা বা খাদ্যের যে চাহিদা আমরা এখান থেকে পাবো। আপনি আজ থেকে 5টা বা 10টা বছর আগে যান, আমের সিজনে আমের জন্য কিন্তু আমাদের ওই চাঁপাইনবাবগঞ্জের দিকে আমাদের তাকাই থাকা লাগতো যে কবে ওই অঞ্চল থেকে আম আসবে, এরপরে আম খাবো। আম আমাদের এখানে হচ্ছে না। এখন কিন্তু সাতক্ষীরার আম সারা বিশ্বে একটা ব্র্যান্ড, বাংলাদেশে তো ব্র্যান্ড। এটা কিন্তু আমরা করতে পেরেছি। আমাদের কষ্ট বলি বা আমাদের শ্রম বলি, এগুলো বৃথা যেতে পারে না, কারণ আমরা প্রাকৃতিক বিভিন্ন রকমের ডিজাস্টার বলি বা এই যে ঝড় ঝড়টা, এগুলো আমাদের উপরে আসে না, আবার কিন্তু আমরা ঘুরে দাঁড়াই। সে সিডর বলেন, বুলবুল বলেন, আইলা বলেন, অনেকগুলো ঝড় পরপর হলো না, এরপরে কি আমরা বসে আছি, থেমে আছি? এখন এই ঝড়ে কি দিয়া যায় বা বন্যায় গাছপালা, বাড়িঘর, জীবন তো ধ্বংস করেই, সাথে সাথে এই অঞ্চলে অনেক লবণ দিয়ে যায়, যার জন্য দেখবেন যে পরের সিজনে আমরা চাষাবাদে যেতে পারি না, বা 2 বছর আমাদের চাষাবাদে খুব সমস্যা হয়। এবার আমি ফেব্রুয়ারির শেষে মার্চের মাঝামাঝি সময়েও বিশেষ করে আমাদের এই মংলা, দাকো, বটিয়াঘাটায় 13-র উপরে লবণ পেয়েছি, যেখানে এরপরে মার্চের শেষের দিকে 16-র উপরে লবণ পেয়েছি, যেখানে একটা সুস্থ স্বাভাবিক ফসলের চাষ করতে গেলে বা একটা গাছ 6-এর উপরে সইতে পারে না। আমরা যে জমিতে যে ফসলগুলা চাষাবাদ করি, তো সেখানে যদি লবণের মাত্রা যদি 16 হয়ে যায়, তো ওখানে কি কোনো জিনিস করা সম্ভব? কিন্তু আমাদের তো খেতে হবে না? ভাতের পাশাপাশি, ভাত তো কার্বোহাইড্রেট, আমাদের আরো পুষ্টির দরকার না? সেগুলো কোথা থেকে পাবো? সেগুলো আমাদের এই যে ফল, আমার এক ডিরেক্টর স্যার ছিলেন, উনি যে কোনো বক্তব্যে বলতেন যে অন্তত পক্ষে একটা সুস্থ মানুষ বা সুস্থ থাকার জন্য প্রতিদিন একটা করে দেশি ফল খেতে হবে। আমরা কি পারি? আমরা পারি না কেন? আবার যে ফলগুলো আছে আপনি আমি কিন্তু জানি না যেটা বিষমুক্ত না বিষযুক্ত, সেটা কিন্তু আমরা জানি না। আবার বাইরের যে ফলগুলো আসে, দেখবেন আপনারা টেবিলের উপরে রাখবেন 1 মাস পর্যন্ত অ্যাজ ইউজুয়াল রয়েছে, তার মানে ওর ভিতরে এমন কি দিছে? আপনি একটা আম কি রাখলে 5-7 দিন 10 দিনের বেশি থাকে?
কিন্তু ওই বাইরের ফলগুলো কিভাবে এতদিন থাকে? এমন কোন প্রিজারভেটিভ এর ভিতরে দেওয়া যার জন্য দীর্ঘদিন সে নরমাল টেম্পারেচার থাকতে পারে। এখন ওইটা কি শরীরের জন্য ভালো নাকি দেশি ফল ভালো? এবার আসি, যেহেতু আজকে আমাদের এই মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আজকের যে মাঠ দিবস, সাথে সাথে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে, খুলনা অফিসের পক্ষ থেকে আমরা আপনাদের কিছু চারাও দিব। চারা দিব কেন? ফলের চারা বললামই তো, পুষ্টির জন্য। এবং যে মৌসুমে যে ফল আমাদের বাজারে আসে বা পাকে, ওই মৌসুমের যে রোগ হয়, ওই রোগের প্রতিষেধক আল্লাহ কিন্তু ওই ফলের ভিতরে দিছে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে সিজনাল ফল খাওয়া দরকার, মৌসুমী ফল। এখন আপনাদের এখানে আমাদের যে চারাগুলো আছে, সেখানে আমরা বাড়ি আম 4 দিচ্ছি আপনাদেরকে। যে আমটা হিমসাগর, আম্রপলি আমাদের একটা জাত, বাড়ি আম 3। বাড়ি মানে হলো BARI, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, মানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তো আমরা আপনাদের লবণ সহিষ্ণু আর বিশেষ করে এই ফলের যে চারাগুলা, এগুলো যেহেতু আমরা একটু উঁচু ল্যান্ডে লাগাই, তো ফলের খুব একটা সমস্যা হয় না। তো আমরা এই অঞ্চলে আজকে বাড়ি আম 4 দিব, বাড়ি আম 11 দিব। এখন বাড়ি আম 4 এর বিশেষত্বটা কি? এইটা হচ্ছে জাস্ট একটু লেটে আসে। এখন বাজারে দেখবেন, আপনি কোনো ভ্যানালার কাছে জিজ্ঞেস করলে বলবে বাড়ি 4, বাড়ি 4। ও কিন্তু মিনিং জানে না, অর্থ জানে না। এটা হলো বাড়ি উদ্ভাবিত বা কৃষি গবেষণা উদ্ভাবিত একটি জাত, কিন্তু বিশেষত্ব হচ্ছে এটা এক্সপোর্ট কোয়ালিটি, অনেক বড় বড় আম হয় এবং লেটে হয়, যখন দাম আপনি বেশি পাবেন। এরপরে বাড়ি আম 11-র কিছু চারা দিব, যেটা সারা বছর আপনার এই বাড়ি আম 11টা হয়, মানে বছরে মিনিমাম 3 বার আপনারা হারভেস্ট করতে পারবেন। তো এই বাড়ি আম 11-র চারা দিব আপনাদেরকে। এরপরে বাড়ি নারকেল 1 আছে, লবণ তো এমনিতেই লবণ সহিষ্ণু নারকেল, এটা আমরা জানি। তো নারকেলের চারাও আপনাদেরকে আমরা দিব। এরপরে বাড়ি